চালু হয়। 2000 সালে আমি প্রথম রিট কোর্ট আসি, আনঅথরাইজ কনস্ট্রাকশন। আমার ল্যান্ড এনক্রোচ করে আমার অ্যাডজাস্টমেন্ট নেওয়ার একটা আনঅথরাইজ কনস্ট্রাকশন করছিল। সেই থেকে আমি 13খানা রিট পিটিশন করেছি, 7বার আপিলে যেতে হয়েছে। শুনুন, এই মামলাটা এই মামলাটাতে আপনি চাইছেন যে কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনে যে রোপা রুলটা আছে সেটা যাতে আপনার ক্ষেত্রে ব্যবহার করা যায়। পয়েন্টটা আমাকে জানতে চেয়েছেন, মেইনটেনেবল পয়েন্ট। আগের দিন আপনি বলেছিলেন মেইনটেনেবল কেনা, এটা সেটাই হচ্ছে যে কি করে মেইনটেনেবল কেএমসি রুল। আমি আপনাকে এটাই বলছি মাই লর্ড, আপনি যদি একটু দয়া করে শোনেন। আমি বললাম না মেইনটেনেবল পয়েন্টে আমি আপনাকে রিট পিটিশন দেখাবো। এটা হচ্ছে ফার্স্ট রিট পিটিশন। আপনি কেএমসি নিয়মটা তো লাগু করতে চাইছেন। মাই লর্ড, আমি যখন প্রথম আমি মামলা করলাম অফিসের এগেনস্টে, সেটা হলো 10677 অফ 2004। সেখানে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড কে পার্টি করা হয়নি। জাস্টিস গিরিশ গুপ্তার ঘরে যখন মামলাটা হলো ডিসমিস করে দিচ্ছিলেন, তখন আমার যারা জুনিয়র ছিলেন ওনারা লিভ নিয়ে অ্যামেন্ড করে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেডকে পার্টি করা হলো। সেখান থেকে ক্যালকাটা কর্পোরেশন কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি লিমিটেড। এবার ক্যালকাটা কর্পোরেশনের কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি হচ্ছে একটা কোঅপারেটিভ সোসাইটি। এখানে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যারা এমপ্লয়ি তারা ওখানে মানে ইলেকশন হয়, বিওডি বোর্ড অফ ডাইরেক্টরস, সেখান থেকে তাদের বোর্ড অফ ডাইরেক্টরস হয় এবং চেয়ারম্যান হয়। দেন এবার 2012 সালে বোর্ড ডিসলভ হলো, রেজিস্ট্রার টেক ওভার করলেন, সেখানে স্পেশাল অফিসার অ্যাপয়েন্টেড হলো রুল 36। আমাদের হচ্ছে ডব্লিউবিএ অ্যাক্ট 2006 ডব্লিউবিএস রুলস 2011। আমরা এর আওতে পারি, কেএমসির সাথে আমাদের রিলেশন নেই। শুধু কেএমসির যারা এমপ্লয়ি তারাই ওখানে একটা শেয়ার নিতে পারে, তারপর তারা ডেলিগেট হয়, তারা লোন নেয়। এটা যে লোনটা হয় সেই লোনের ইন্টারেস্ট আমাদের চলে 10.2 ইন্টারেস্ট এখনো চলছে। এবার এই যে ইলেকশনটা 2012 থেকে স্পেশাল অফিসার 9 বছর ওখানে ছিলেন, 19 সালে উনি করে আবার এখন নমিনেটেড বোর্ড চলছে, কিন্তু ইলেকশন হয়নি। তো আমার বক্তব্য, আপনি বলেছেন রিট পিটিশন মেইনটেনেবল না, তো রিট পিটিশন মেইনটেনেবল যে প্রথম যে সার্ভিস ম্যাটারে, সেখানে ডিভিশনে আমি বলেছিলাম ডিভিশনের জাজমেন্ট দেখাবো আমি, সেখানে একদম রিট পিটিশন করতে বলা হয়েছিল। তখন আমি 13 যেটাকে আমাকে ডিসমিস করা হয়েছিল 1388 রিট পিটিশন ফাইল করি। দেন সেই 1388 এবং 1059 দুটো রিট পিটিশন অ্যানালগাসলি হেয়ার হয়, জাস্টিস বিশ্বনাথ সমাদ্দারে হয়। বিশ্বনাথ সমাদ্দার ওখানে কনফার্ম করছে, ওখানে সব আছে। দেন ওনারা বললেন আমরা বোর্ড নেই, তখন স্পেশাল অফিসার ছিলেন নেমলি কৌশিক চক্রবর্তী, উনি বললেন আমি বোর্ড নয়, আমি শুনবো না। আবার আমি আপিলে গেলাম, গিরিশ গুপ্তা ছিলেন, উনি বললেন অ্যাডমিনিস্ট্রেটর হোক বা যাই হোক তাকেই শুনতে হবে, সেই অর্ডার আছে। উনি শুনলেন, সেই মামলাটা শুনে আমি রিইনস্টেট হলাম 11 মার্চ 2014। দেন সেখানে যে আপনাকে আগের দিনে বলেছিলাম, সেখানে যে দেখলাম সেখানে স্টেলমেট হচ্ছে। ওরা বলছে কেয়া করকে আমরা কোনো টাকাও দিতে দেবো না, জয়েন করতে দেবো না। মানে এমন মারামারি, মানে আমাকে নিউ মার্কেট পিএসএ যে একটা লিখিত অবজেকশন দিচ্ছে, আমাকে ঢুকতে দিচ্ছে না, মানে ইউনিয়নের যারাই ছিলেন। এবার আমাদের ইউনিয়নটা ছিল স্টাফ ইউনিয়ন, 2011-তে সেটা হয়ে গেল টিএমসি ইউনিয়ন, এবং সেখানে ইউনিয়নে যারা আছেন আমি এখন বলতে চাইছি না নাম, যাই হোক ওনারা করলেন। তখন কৌশিক চক্রবর্তী স্পেশাল অফিসার উনি বললেন যে এখানে তো খুব খারাপ অবস্থা। উনি ডেপুটি রেজিস্ট্রার আছেন ডিআরসিএস, ডেপুটি রেজিস্ট্রারকে ফোন করে বললেন তো আমাকেই আসলে করে দেন। উনি তখন একটা রিপোর্ট দিলেন, সেই রিপোর্টটা ডিআরসিএস অনুমোদন করলেন, মানে রেফার করলেন রেজিস্ট্রারের কাছে। আপনি এখানে কি চাইছেন বলুন? আমি এখানে রোপার বেনিফিটটা চাইছি। রোপা কেএমসি তে লাগু হয়, এখানে লাগু হয়, এখানে অ্যাডপ্ট করেছে। যখন কোনো কিছু, আমি আপনাকে আগের দিনও পড়ে শুনেছি, আপনি আমাকে বলেছেন রিট পিটিশন মেইনটেনেবল কিনা, এটা করুন, তারপরে আমি হিয়ারিং। এবারে তো ক্রেডিট সোসাইটি, যে সোসাইটি আছে সে রোপাটা লাগু করছে না আপনার ওপর। না না না, রোপা অলরেডি ইমপ্লিমেন্টেড। রোপা রেজুলেশন করে অ্যাডপ্ট করা হয়েছে 2014-এ। এটাই আপনার এমপ্লয়ার হচ্ছে ক্রেডিট সোসাইটি, বোর্ড হচ্ছে আমার এমপ্লয়ার। বোর্ড আপনার ডব্লিউবিএম রুলস 2011-এ যেটা আছে প্যারা 15, বোর্ড হচ্ছে আমার বোর্ড অফ দি ক্রেডিট সোসাইটি, বোর্ড অফ ডাইরেক্টরস। ইয়েস, ঠিক তো? হ্যাঁ, এবার বোর্ড তো নেই ওখানে, রেজিস্টার মানে আন্ডার কন্ট্রোল। এবারে রেজিস্টার তো এটা অ্যাডপ্ট করে ওখানে ডাইরেকশন দিলেন যে এটাকে রেজুলেশন করো, এবং রেজুলেশন হয়ে গেছে, সবাই এনজয় করছে এক্সেপ্ট মাইসেলফ। আমার ওখানে একটা কন্ডিশন ছিল যেটা does the registrar have a role to play? Your Lordship, this is a dispute between the employer and the employee. Your Yes. Lordship. Now the board, she says there is a nominated board. The board is not functional. Board is not there, but the employment of the society of the writ petitioner is totally
dispute between the employer and the employee, whether there is a board or not, it is immaterial for the adjudication of this writ petition, Your Lordship. If she at all wants to approach, she has to approach to the society. The society has to consider his or prayer and thereafter pass necessary. No, but then she says that the board is the authority to consider. Since the board is not non-functional, it is not there. Can the registrar do anything? Otherwise, I don't see the writ to be maintainable. The HD has, Read possibly there is highest designated employee is now in charge of the The highest designated employee is in charge. He will take No, she the says that the registrar is in charge. Your Lordship, if there is no elected board, then the registrar is the board or the nominated board is under the control and supervision of the registrar. But this does not mean that all the policies and decisions of the board is controlled by the registrar. No, that is all right. But But the then- HD has to take the decision in the name of the society. The society ultimately has to pay the money. The registrar is not going to pay the money. So that Certainly not. The registrar is not going to pay the money. This is all he right. will decide the fate of the dispute or the claim of the writ petitioner, Your Lordship. My lord, If required, there is an appellate provision before the registrar. She may come and approach the registrar thereafter. No, my lord, আমি যেটা আপনাকে বলতে চাইছি রেজিস্টার My lord, তখন ছিলেন, এটা 2014, but এখন in- নমিনেটেড বোর্ড না, 2019-এর পরে নমিনেটেড বোর্ড। এবং আপনি যদি রেজিস্ট্রারকে এখন কিছু করতে বলেন, এরপর কিন্তু না, আপনি আমি- অ্যাপেলেট ফোরামটা লুজ করবেন। না, আমার তো এটা রিট কোর্টেই মেনটেনেবল মাই লর্ড। আপনি বলছেন মেনটেনেবল, আমাকে মেনটেনেবল একটু সুযোগ দিন বলার, মেনটেনেবল এটা। আমি আপনার বক্তব্য বুঝতে পেরেছি। হ্যাঁ, তো আমি রেজিস্টার যেখানে রোপাটা নিয়েছেন সেখানে একটা কন্ডিশন ছিল, আগের দিন আপনি বললেন হিয়ারিং এর দিন শুনবো, আপনি এই তো হিয়ারিং শুনছি তো। হ্যাঁ, তাহলে হিয়ারিং শুনতে গেলে তো আমার পেপার গুলো, ডকুমেন্ট গুলো তো আপনাকে বলতে আগে হবে। তো আপনাকে বোঝাতে হবে যে কি করে রিটটা মেইনটেনেবল হচ্ছে এটার ক্রেডিট জন্য তো আমি সোসাইটির division এর এগেইনস্টে। judgment টা বলছি, রিট পিটিশন নিয়ে আর দেখান দেখি কি জাজমেন্ট আছে। রিট পিটিশন আমি রিট পিটিশন না, জাজমেন্ট আছে দেখান। জাজমেন্ট রিট পিটিশন করেছি মেনটেনেবল। আরো আমি দেখাচ্ছি, আমি আপনাকে একটু শুধু আমাকে সুযোগ দিন, আমি বলছি, আপনাকে একটু সুযোগ দিতে হবে আমাকে। তখন সঙ্গে জাজমেন্ট My lord, 2007, আমাকে আগে বলতে দেবেন, আমি বলবো, তারপর আপনারা বলবেন। মিসলিড করবেন না, কোর্টকে মিসলিড করবেন না। no. আর কি অর্ডার আছে দেখি। হ্যাঁ, আরো অর্ডার আছে। একটা কথা খাবো
এই অর্ডার সবই তো বলছে আপনার বিপক্ষে অর্ডার। মাই লর্ড, আমি একটু বলছি, আপনি একটু শুনুন। এই যে এইটা যেটা 52-27 যে জাজমেন্টটা দিয়েছে, আমি পড়ছি মাই লর্ড, প্লিজ একটু শুনুন। কোন জাজমেন্টটা পড়ছেন? 5227 জাস্টিস পাথেরিয়ার জাজমেন্ট। আমি পড়ছি একটু মাই লর্ড। The respondent number 2 is not amenable to writ jurisdiction and this petition is not maintainable and no order can be passed therein. কেন কি উনি বলছেন যে financial adversarial action, the respondent is not under the control of the state government. The respondent cannot be regarded as a state within the meaning of Article 12 of the Constitution of India. Article 12 আমি যাচ্ছি না। Therefore, the respondent number 2 is not amenable to writ jurisdiction and this writ petition is not maintainable and no order. শুনুন ম্যাডাম, My lord, এখানে একটু পরিষ্কার বলা আছে যে রিট একটু পিটিশন উইল নট বি আমি মেইনটেনেবল। একটু শুনে নিন। 1059 এটা ডিসমিস করলো। এবারে উনি যেটা যেখানে আসলে আমি এই পয়েন্টটাতে আসছি, wherein the issue of maintainability was not pursued as they are all cases of disciplinary action, the petitioner there had alleged breach of statutory orders were passed were maintainable in fact from a reading section, এটা যাচ্ছি না। উনি বলছেন ব্রিচ অফ স্ট্যাটিউটারি অব্লিগেশন যদি হয় তাহলে রিট পিটিশন মেইনটেনেবল, এবং সেটা ওখানে যে আপনাকে যে অর্ডারটা দেখালাম FMA 1232 যেটা, সেখানে উনি বলেছেন যে প্রপার গ্রাউন্ড নিলে এটা রিটে যায়। হাউএভার উই মেক ইট ক্লিয়ার দ্যাট ডিসমিসাল অফ দ্য অ্যাপিল then the application will not prevent the appellant herein to file an appropriate writ petition in future on proper materials and grounds claiming identified relief if so advised. আমি তারপর আমার মা এক্সপায়ার হয়ে গেছিলেন, আমি করেছিলাম অ্যাজ এ ইয়ার, সেখানে 909 একটা রিট পিটিশন করি এবং এই ডিভিশনের জাজমেন্টের রিট পিটিশন ওরা মেন্টেনেবল তুলেছিল, ওটা না হয় এবং সেখানে অর্ডারও পাস্ট হয়। ওরা টাকা দেয়নি, আমি কন্টেন্ট করেছিলাম, কিছু দিয়েছিল। এবারে মাইনার আমি বলতে চাইছি যে ব্রিচ অফ স্ট্যাটিউটারি আমার এখানে তো রিটে নেওয়া হয়েছে মাইনার। Your petitioner further said that since the KMC ROPA Rules 2009 has a statutory force for the breach of any provision and or clause and or rules of the KMC ROPA Rules 2009 by the said society is amenable to root jurisdiction of this honorable court. স্ট্যাটিউটারি রুলস যদি ভায়োলেশন হয়, ব্রিচ অফ স্ট্যাটিউটারি রুলস, তাহলে রিট পিটিশন মেইনটেনেবল। আমি এই পয়েন্ট নিয়েছি, আমি উইদিন দ্য মিনিং অফ আর্টিকেল 12 যাচ্ছি না, এটা তো অ্যামেনেবল। আমি তো এই স্ট্যাটিউটারি যেটা নাদিয়া পাথিয়া বলেছেন যে এতগুলো রিট, আমরা যখন বললাম আমরা তো এই রিট পিটিশন গুলো করেছি, উনি তখন পরিষ্কার বললেন এই যে 1059 W 2006 and 10,000 এই 10677 W 2004 wherein the issue of mentality was not pursued as they were all cases of disciplinary action or suspension order passed against the petitioner therein. The petitioner there had alleged breach of statutory obligation and therefore the writ petition in which orders were passed were maintainable. তো এই মেইনটেনেবল পয়েন্ট হচ্ছে ব্রিচ অফ স্ট্যাটিউটারি রুলস মাই লর্ড, এবং সেটাও যখন ইনি ডিসমিস করলেন সেখানে আমি যে এই মামলাটা আপনি 2015 সালে ফাইল করেছেন, এখন 2024 সাল চলছে। আপনি যদি এখনো জেদ ধরে বসে থাকেন যে রিট পিটিশনটাই আপনার মেইনটেনেবল হবে, আলটিমেটলি রিট পিটিশন আপনার ডিসমিস হবে, আপনি কোনো রিলিফ পাবেন না। ইউ হ্যাভ লস্ট সো মেনি ইয়ার্স। মাই লর্ড 23,478 একটা রিপিটিশন করেছিলাম, যেখানে আমাকে আবার ডিসমিস করা হয়েছে, সেখানে আমি কোনো মেইনটেনেবল পয়েন্টই নেইনি। তো মাই লর্ড সেখানে কিন্তু জাস্টিস রাজশেখর মান্তা মেইনটেনেবল পয়েন্ট রেজ করেননি, এবং ওখানে লার্নের অ্যাডভোকেট সিজন নায়ক ছিলেন, উনি মেইনটেনেবল পয়েন্ট বলেননি। তা সেই রিট পিটিশনটাও তো হয়েছে, সেখানে ওটা মেরিটেড ডিসমিস হচ্ছে। তো এতগুলো এখন 23,478 2017 তো সেটাও তো মেইনটেনেবল হয়েছে মাই লর্ড। আমি বলতে চাইছি ব্রিচ অফ স্ট্যাটুটারি এই রুলসটা কি মানে এটা পাল্টে যায়? ব্রিচ অফ স্ট্যাটুটারি যদি হয় তাহলে তো এটা রিটের হিসেবে আসে, এটাই তো আমি বলতে চাইছি। আপনি যে প্রেয়ারটা চাইছেন সেটা রিট পিটিশনের একটা এমপ্লয়ার আর এমপ্লয়ির ভেতরে যে সমস্যাটা হচ্ছে, না এটা সেট ব্যাপার নয়। আমি বলতে চাইছি ওখানে তো একটা বোর্ডের সাথে, যেটা বোর্ডের পারফর্ম করছেন স্পেশাল অফিসার আগের দিন আমি আপনাকে বলেছেন, স্পেশাল অফিসার একটা রিপোর্ট দিলেন, তার ভিত্তিতে রোপাটা অ্যাডপ্টেড। যখন কোনো রুল আমাদের যা কিছু হয় সব কর্পোরেশন থেকে রুল করে রেজুলেশন করে তবে সেটা নেওয়া হয়, এবং সেটা তখন আইন হয়ে যায়। মিস্টার নায়ক, ইজ ইট সো দ্যাট এভরিবডি ইজ গেটিং দ্য বেনিফিট and not her? পাচ্ছে মাই লর্ড, সমস্ত এমপ্লয়ি পাচ্ছে। দাঁড়ান, My lord, on this particular issue, since there is no elected board, there is no elected board.
Nominated board was also, my lord, on the verge of either it is over or within 3-4 days it will be over. Therefore, at this juncture, they could not enlighten this issue particularly. I have also specifically put this No, question. you must have filed your opposition. The matter is ready for hearing. That time, my lord, it was not. But by this time, because of the agitation from the side of the employees and employees, those who are working over there, some sort of development is there. What type of development? Is it in her favor or It- not? Perhaps In her favor? in her favor, I do not know, but in favor of, my lord, getting some more benefit relating to ROPA and all that. Is the All ROPA made applicable in respect of others? It is not applicable. So far, on legal issue is concerned, my lord, it is not applicable at all. But Is another the issue benefit, is the if benefit of benefit- ROPA being given to them? because under Cooperative Societies Act, my lord, it is very clear that because this Provident Fund rules, acts, all these are not compulsorily applicable. They have their own scope, my lord, to create, Yes, my lord, fund and all that for yes. the benefit. Right. Now, my lord, if that is so, some sort of beneficial fund have already been perhaps raised and somebody is getting some retired benefit and others they are getting that. In this case, my lord, I have said you make an inquiry and give the complete report whether she is entitled to or not. My lord, that paper I have not received. I will get it within 3-4 days. That aspect. My lord, Whether If that be so, lordship. then without entering into the merits, if the petitioner is entitled to any benefit, you can always give it to her. That can be done. I cannot stand in the Because already nearly 10 years, I it's cannot, over. I cannot stand in the way, lordship. If any, And if others are getting, why will she not get? if that be the issue, my lord, lordship may make some observation and dispose of the matter, or lordship. I will not dispose because she is going to come to the court all over again. This should be stopped. Then let me come with, my lord, concrete development. How much if she is at all entitled to, how much she can get. And Please what come. period to- মাই লর্ড এক মিনিট আমাকে একটু বলতে দিন দুটো এফিডেভিট হয়েছে আপনি সেদিন প্রশ্ন করেছিলেন দুটো এফিডেভিট কেন একটা এফিডেভিট হয়েছে Lord, I am taking short leave. আপনি lordship. উনি হ্যাঁ আমি বলতে চাইছি এটা অরিজিনাল সাইড ম্যাটার উইদিন টাইমের মধ্যে একটা এফিডেভিট দেওয়া হয়েছিল স্পেশাল অফিসার তখন প্রেজেন্ট ছিলেন স্পেশাল অফিসারের যিনি অ্যাডভোকেট পবিত্র ভট্টাচার্য উনি একটা এফিডেভিট দিলেন ডিউ টাইম সেটা তারপরে আবার 2017-তে যখন জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি এস মাই লর্ড আমি দেখাচ্ছি জাস্টিস সমাপ্তি চ্যাটার্জির ঘরে আপনি তো বেনিফিট চাইছেন। না আপনাকে রিটটা মেনটেন করতে হবে তো আপনি এই যে আচ্ছা, রিটটা মেইনটেনেবল হবে কিনা আমরা দেখছি। আপনি বেনিফিটটা চাইছেন তো? বেনিফিট আপনি অপেক্ষা করুন। বেনিফিট চাইছি মানে আমি 2008 থেকে ওখানে একটা কন্ডিশন ইম্পোজ করেছে ওই কন্ডিশনটা দেওয়া যায় না মাই লর্ড অল এমপ্লয়িজ গেট দেয়ার বেনিফিট এবং দে গেভ আন্ডারটেকিং আই ডিক্লাইন টু গিভ আন্ডারটেকিং এন্ড মাই পে ওয়াজ নট রিভাইজড তো my lord my humble submission ROPA 2009 register adopted but condition is stipulated ROPA 2009 rule 7 rule 11 এরকম কোনো কন্ডিশন নেই রেজিস্টার উনি পারেন না এবং উনি বোর্ড নন উনি রেজুলেশন করলেন আমি চাইছি না রেজুলেশন কারণ অলরেডি ইমপ্লিমেন্টেড অল এমপ্লয়িজ এনজয়িং বেনিফিট ROPA এবং সিক্স টোটো নিয়েছে 6 পে কমিশনও পেয়েছে মাইলর আপনি বলছেন আমি আরেকটা দেখাচ্ছি এই সিমিলার ম্যাটারে জাস্টিস সব টিচার্জি অর্ডার আপনি বলছেন মেনটেনেবল না মাইলর এক মিনিট আপনি সব টিচার্জি অর্ডারটা দেখুন সব টিচার্জি অর্ডার কোথায় গেল দাঁড়ান আজকে এত চাপ খেয়েছি বনগা লাইনের ট্রেনে আমার ডান হাত একদম পুরো ব্যথা হয়ে গেছে এ পাচ্ছি না আমার স্পন্ডিলাইটিস হয়ে গেছে মাইলর এক মিনিট জাস্টিস সব টিচার্জি এই নেই জাস্ট এটা কি সব টিচার্জি না সব টিচার্জি অর্ডারটা কোথায় গেল মাইলর একটু টাইম দেবেন একটু খুঁজছি মেন্টাল এতগুলো রিট করলাম 13খানা রিট হয়ে গেছে আমার উনি 23,478 কেন মেন্টাল নন বললেন না কেন তখন তো ওখানে মেন্টাল বলে উনি ই করে দিতে পারতেন আর ওনার তো এখন মানে জুরিসডিকশনই নেই উনি এখন কি করে বলেন 24 অ্যাপয়েন্ট হবে তো তখন যারা ছিলেন তখন তো তারা সব বলেছেন কোনো মাইনর এই দুটো এফিডেভিট আপনি কোথাও দেখতে পারবেন না মেন্টাল পয়েন্ট নিয়েছেন জাস্ট পারমিতা ঘোষ জয়েন্ট রেজিস্ট্রার ল তিনি জানেন না তিনি তো মেন্টাল বলেননি উনি ওনার একটু আমি এফিডেভিটটা একটু পড়ে শোনাচ্ছি উনি কি বললেন দাঁড়ান আমি সব টিচারকে এটা দেখাচ্ছি লিখুন তো। একদম সিমিলার কেসে জাস্টিস সব টিচারজি আরে কোথায় যায় দরকার সময় পাই না The instant writ petition has been filed by the petitioner মাই লর্ড জাস্টিস সব টিচারজি অর্ডারটা মাই লর্ড এক সেকেন্ড অর্ডারের আগে দাঁড়ান এক মিনিট seeking the সব টিচারজি revision of pay and allowances 2009 সব as applicable in respect of the Kolkata Municipal Corporation without imposing any condition and without seeking for any undertaking of the petitioner.
Stop. Next paragraph. Dr. It is the submission of the petitioner that the other employees of the cooperative society is enjoying the benefit, but she has been deprived from the same. Stop. Next. On a query of the court as to how the writ petition will be maintainable, comma, the petitioner has relied upon order passed. অন্যদিকে সাত সকালেই জুট মিলে হানা ইডির। নতুন মামলায় তেরিপুরে ময়দানে কেন্দ্রীয় এজেন্সি। সকাল থেকে ময়দানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। শ্রমিকদের পিএফের টাকা প্রতারণা মামলায় একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। হাওড়ার সাকরাইলের একটি জুট মিলে এদিন হানা দেয় ইডি। অন্যদিকে জুট মিলের মালিকের বালিগঞ্জের বাড়িতেও পৌঁছে যায় ইডির একটি টিম। পাশাপাশি ডালহৌসির অফিসেও হানা ইডির। 20 কোটি টাকার প্রতারণা মামলায় কলকাতা হাইকোর্টে নির্দেশ দিয়েছিল ইডি তদন্তের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই নির্দেশ দেন। এরপরেই বালিগঞ্জ, ডালহৌসি, হাওড়ার একযোগে তল্লাশি শুরু করে ইডি। মূলত দুই সংস্থার বিরুদ্ধে সেখানকার অবসরপ্রাপ্ত কর্মীরা মামলা করেন। তাদের অভিযোগ ছিল কোম্পানি তাদের প্রাপ্য পিএফের টাকা দিচ্ছে না বলে অভিযোগ ওঠে। এই মামলায় আগেই সংস্থার ডিরেক্টরকে তলব করা হয়। এসএফআইও তাদের জিজ্ঞাসাবাদ করেছিল। মঙ্গলবার ইডির টিম জুট মিলে গিয়ে সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলে। এখানকার কর্মীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ঠিকমতো টাকা দেওয়া হয় না তাদের। অন্যদিকে অবসরপ্রাপ্তদের পিএফের টাকাও বকেয়া। শ্রমিকদের দাবি জুট মিলের লাভের গুড় ঘরে তুলে নিচ্ছে, অথচ যারা উদয়স্ত পরিশ্রম করেন তাদের বঞ্চনার শিকার হতে হচ্ছে। নতুন করে সন্দেশখালীর 12 জায়গায় 144 ধারা জারি। কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সোমবারই। মঙ্গলবার আবার সন্দেশখালীতে 144 ধারা জারি। নতুন করে 12 জায়গায় 144 ধারা জারি করা হয়েছে। এই নিয়ে তৃতীয় দফায় এই ধারা জারি করা হলো। ত্রিমণিবাজার, পাত্রপাড়া, সন্দেশখালী ঘাট, ভোলাখালী ঘাট, খুলনা ঘাট, ধামাখালী ঘাট, গাববেরিয়া বাজার সহ 12 জায়গায় এই 144 ধারা জারি করা হয়েছে। সার্বিকভাবে সন্দেশখালীতে 144 ধারা জারি হয়েছিল প্রথমেই। 19 তারিখ পর্যন্ত সন্দেশখালীতে 144 ধারা জারি ছিল। প্রশ্ন ওঠে, একটা ঘটনার জন্য কেন গোটা জায়গায় এই বিধিনিষেধ আরোপ করা হবে? পরে আদালতের নির্দেশে প্রত্যাহার করা হয়। এরপর দ্বিতীয় দফায় 60টি পঞ্চায়েতের 19 জায়গায় 144 ধারা জারি করে প্রশাসন। যদিও দাউদপুর, গোপালঘাট, পুলোপেরা, আতাপুরের মতো 4 জায়গায় থেকে 144 ধারা প্রত্যাহার করা হয়। বাকি জায়গায় 144 ধারা জারি ছিল। যদিও সোমবার সেই নির্দেশই স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। এরপর মঙ্গলবার আবারও নতুন করে 144 ধারা জারি করা হয় 5 জায়গায়। এদিনই সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা হাইকোর্ট থেকে অনুমতি নিয়েই সন্দেশখালী যাচ্ছেন তিনি। তার সঙ্গে 5 বিধায়কও যাচ্ছেন। ইতিমধ্যেই শুভেন্দু জানিয়েছেন, যদি আটকানো হয় সেখানেই বসে থাকবেন তিনি। প্রয়োজনে আবার হাইকোর্টেও যাবেন। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি, বিক্ষোভ সামাল দিলেন সায়ন্তিকা। পথশ্রী প্রকল্পের রাস্তায় নির্মাণ সামগ্রীর মান নিয়ে ক্ষোভ এলাকাবাসীর। ক্ষোভ সামাল দিতে সরজমিনে রাস্তায় কাজ খতিয়ে দেখলেন বিধায়ক সায়ন্তিকা। তৃণমূল নেতারা কাটমানি নেওয়াতেই এমন হাল, অভিযোগ করছে বিজেপি। পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মাণ নিয়ে ফের অভিযোগ উঠল বাঁকুড়ায়। বাঁকুড়া সারেঙ্গা ব্লকের নির্মীয়মান ওই রাস্তার নির্মাণ সামগ্রী নিয়ে অভিযোগ উঠতেই সরজমিনে খতিয়ে দেখতে এলাকায় যান তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ প্রমাণিত হলে ঠিকাদারের টাকা আটকে দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা। বিজেপির দাবি, তৃণমূল নেতারা কাটমানি নেওয়াতেই নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হচ্ছে ঠিকাদাররা। পরে জনরোষের কথা ভেবে এখন তৃণমূল নেতারা নাটক করছেন। বাঁকুড়া সারেঙ্গা ব্লকের বারপাখনা মোড় থেকে শালুইমুড়া গ্রাম পর্যন্ত মোট 1.5 কিমি কাঁচা রাস্তা সম্প্রতি পথশ্রী প্রকল্পে পাকা করার কাজ শুরু হয়। কাজ শুরু হতেই স্থানীয় বাসিন্দারা নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ তোলেন। তা নিয়ে এলাকার মানুষের মধ্যে প্রবল ক্ষোভ তৈরি হয়। ক্ষোভের আঁচ পেতেই এলাকায় গিয়ে রাস্তার কাজ সরজমিনে খতিয়ে দেখেন তালডাংরা বিধায়ক অরূপ চক্রবর্তী ও তৃণমূল নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাস্তার কাজ খতিয়ে দেখে ঠিকাদার সংস্থাকে হুঁশিয়ারি দেন তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী। তিনি বলেন, কাজ খারাপ হলে প্রয়োজনে ঠিকাদারদের বরাদ্দ টাকা আটকে দেওয়া হবে। সংশ্লিষ্ট ঠিকা সংস্থার কর্মীরা
অবশ্য নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপির দাবি, তৃণমূল নেতারা প্রতিটি সরকারি প্রকল্পের মতো পথশ্রী প্রকল্পেও মোটা অঙ্কের কাটমানি নিয়েছে। তার ফলেই এমন নিম্নমানের সামগ্রী ব্যবহার করতে বাধ্য হচ্ছে ঠিকাদাররা। পরে জনরোষের খবর পেতেই এলাকায় গিয়ে তৃণমূল নেতারা এখন নাটক করছেন। প্রতিবাদের স্বর আরও চড়ছে সন্দেশখালীতে। উত্তমের বিরুদ্ধে গোপন জবানবন্দি দিলেন আরও এক নির্যাতিতা। ক্ষোভে ফুঁসছে সন্দেশখালী। লাঠিঝাঁটা হাতে পথে নেমেছেন গ্রামের মহিলাদের একাংশ। ইতিমধ্যেই এক নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে উত্তম হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রিজু করেছিল পুলিশ। এবার আরও এক নির্যাতিতা খুললেন মুখ, সরব হলেন অত্যাচারের বিরুদ্ধে, দিলেন গোপন জবানবন্দি। বসিরহাট আদালতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ইতিমধ্যে ওই নির্যাতিতার বয়ান নেওয়া হয়েছে। এর আগে শিবু হাজরার বিরুদ্ধে গোপন জবানবন্দি নেওয়া হয়েছিল। এবার উত্তম সন্তানের বিরুদ্ধেও নেওয়া হলো গোপন জবানবন্দি। নির্যাতিতা জবানবন্দি দেওয়ার পর জানিয়েছেন অভিযুক্তরা যেন কড়া শাস্তি পায়। এক সংবাদ মাধ্যমকে নির্যাতিতা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী আসছেন না কেন? একবার এসে দেখা করুন আমাদের সঙ্গে, আমরা চাই উনি একবার আসুন। ক্ষোভ উগরে তিনি বলেছেন, উত্তম সর্দার, শেখ শাহজাহান, শিবু হাজরা এই এলাকার লোক নয়, আমাদের জমি দখল করে বসে আছেন। আমরা চাই ওদের শাস্তি হোক। এখন চাই শাহজাহান ধরা পড়ুক। নির্যাতিতা মহিলার দাবি, পুলিশ ওই শাহজাহান শেখ এদিক ওদিক লুকিয়ে রেখেছে। তিনি আরও জানিয়েছেন, যতক্ষণ না তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হবে ততক্ষণ তারা শান্তি পাবেন না। প্রসঙ্গত, এর আগে এক নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে উত্তম হাজরার বিরুদ্ধে গণধর্ষণের মামলা রিজু হয়েছিল। তবে ওই মহিলা প্রথম থেকেই আশঙ্কা করেছিলেন এই অভিযোগের জন্য হয়তো বা তার উপর হামলা চালানো হতে পারে। তবে সেই আশঙ্কাই সত্যি হয়। অভিযোগকারিণী মহিলার অভিযোগ, রাত্রিবেলা পুলিশের পোশাকে এসে কয়েকজন তার বাড়ি ভাঙচুর করে। একই কথা বলেন প্রতিবেশীরাও, যদিও বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন জেলা পুলিশ আধিকারিক।